বাহির থেকে দুবাইকে যতটা আকর্ষণীয় মনে হয় এর ভেতরটা তার থেকেও ভয়ঙ্কর। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নারীদেরকে নিয়ে এখানে কি কি করা হয় তা আপনি কল্পনা করতে পারবেন না। বিলাসবহুল এই দেশে এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খাবার পর্যন্ত পায় না। সেখানে প্রবাসীদের সাথে এমন কিছু করা হয় যে এরপর তাদেরকে বেতন না দিয়ে অমানবিক অত্যাচার করার পরেও তারা দেশে ফিরে আসে না, কারণ তাদের কাছ থেকে পাসপোর্ট আটকে রাখা হয়। এমনকি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কাজ করতে আসা মেয়েদেরকে দুবাই শেখেরা ইচ্ছে মতো ধর্ষণ করে। অনেকেই বলে দুবাই নাকি স্বপ্নের দেশ, কিন্তু আজকের এই ভিডিওতে দুবাইয়ের এমন কিছু লুকায়িত কালো সত্য বের করে আনবো যেগুলো দেখার পর আপনি নিজেই বলতে বাধ্য হবেন এটি কোনো স্বপ্নের দেশ নয় বরং জাহান্নাম। কারণ এখানে এমন কিছু ঘটে যা আপনার চিন্তার বাহিরে। যুবতী মেয়েদেরকে দিয়ে এমন কিছু করানো হয় যা আপনি এতদিন চিন্তাও করেননি। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনি একের পর এক অবাক হবেন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। দুবাই বাহির থেকে দেখতে যতটা আকর্ষণীয় আর বিলাসবহুল, আসলে কি তেমন, নাকি এর পেছনে কোনো কালো সত্য রয়েছে? আকাশচুম্বী অট্টালিকা, বিলাসবহুল শপিং মল, আকর্ষণীয় দামি দামি 5 স্টার হোটেল, রেস্টুরেন্ট, টুরিস্ট স্পট, সেখানকার বিলাসবহুল জীবনযাপন সবকিছুই কল্পনাকেও হার মানায়। সেখানকার শেখেরা এত বিলাসবহুল জীবনযাপন করে যে তারা স্বর্ণের জামা, আসবাবপত্র, এমনকি স্বর্ণের টিস্যু পেপারও ব্যবহার করে। ভাবা যায় এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা সমালোচনা হয়ে থাকে, কিন্তু আসলে কি দুবাইয়ের চিত্র এত সুন্দর? আপনাকে বলে রাখি, উপর থেকে দুবাই দেখতে যতটা রমরম, ভেতর থেকে ততটাই কালো অন্ধকারে ঢাকা, যা দুবাই কখনোই চায় না পৃথিবীর অন্য কোনো দেশ জানতে পারুক। কেননা তারা সবসময় অন্যান্য দেশের সামনে রাজার মতো চলতে চায়, তাদের দেশের ভাবমূর্তি সবসময় সর্বোচ্চ রাখতে চায়। এমন বিলাসবহুল দুবাইতে সোনাপুর নামক এমন একটি জায়গা রয়েছে যেখানে গেলে আপনি কল্পনাও করতে পারবেন না একটা দেশের মধ্যে এমন আকাশ পাতাল পার্থক্য কিভাবে হতে পারে। একদিকে যেমন দুবাইয়ের শেখেরা বিলাসবহুল জীবনযাপন করছে, পানির মতো টাকা উড়াচ্ছে, আর ঘরের আসবাবপত্র এমনকি টয়লেটের টিস্যু পর্যন্ত স্বর্ণ দিয়ে তৈরি করে, সেখানে দুবাইয়ের মধ্যেই এমন লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা দুবেলা ঠিকমতো খেতে পর্যন্ত পারে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুবাইয়ের 500 উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত, যা আরবিয়ান মরুভূমির হার্টে রয়েছে। এটি এমন একটি অবস্থানে রয়েছে যার কারণে এটি খুব সহজেই মিডল ইস্ট, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মতো বিভিন্ন দেশের সাথে সংযোগ স্থাপন করতে পারে। দুবাই সংযুক্ত আরব আমিরাতের একটি অংশ, 7টি আমিরাতের একটি ফেডারেশন। ইউনাইটেড আরব আমিরাতের মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, হুজাইরা, রাস আল খাইমা, শারজাহ, আল খোয়ান এবং আজমান। যদিও দুবাই অনেক বিখ্যাত এবং জনবহুল একটি শহর, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হলো আবুধাবি। দুবাই খুবই চমৎকার একটি শহর, যার একদিকে রয়েছে আকাশচুম্বী বিশাল বিশাল বিশ্ববিখ্যাত বিল্ডিং, তো অন্যদিকে রয়েছে ধুধু মরুভূমি। তীব্র গরমে সেখানে পা রাখতে গেলেও মনে হবে পা আগুনে পুড়ে যাচ্ছে, অথচ বিশাল এই দালান কোঠার মধ্যে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত বিভিন্ন সুযোগ সুবিধা, দামি দামি বিয়ার, ডিজে পার্টি, সুইমিং পুল, বিশ্বের বিভিন্ন প্রান্তের মজাদার সব খাবার, এমনকি পুরুষদের বিনোদনের জন্য রয়েছে সুন্দরী নারী। দুবাই বলতে এখন মানুষ বোঝে এক বিলাসবহুল শহর যেখানে যাওয়া মানে ভাগ্যের চাকা ঘুরে যাওয়া, কিন্তু এক সময় দুবাই ছিল একদম তার বিপরীত। এখন দুবাই অনেক বিখ্যাত, কিন্তু এমন এক সময় ছিল তখন দুবাইকে কেউই চিনত না। 1970 সালের আগে যখন দুবাইতে তেলের খনি পাওয়া যায়নি, তখন দুবাইকে কেউই পাত্তাই দিত না। তখন দুবাই ছিল এমন একটি সাধারণ গ্রাম যেখানকার মানুষ মাছ ধরে কোনো রকম জীবিকা নির্বাহ করত, কিন্তু স্থানীয় বন্দরটি এই অঞ্চলের উন্নয়ন ঘটিয়েছিল, সামুদ্রিক বাণিজ্য এবং মুক্তা চাষ বৃদ্ধি করেছিল, আর এরই মাধ্যমে দুবাইকে আরব দেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত করেছিল। কিন্তু তাদের জীবনে আসল ধামাকা আসে 1966 সালে, যখন শহর থেকে প্রায় 120 কিলোমিটার পূর্বে একটি জমিতে তেল আবিষ্কার হয়। তবে এটা ছিল মাত্র শুরু। এরপর থেকে দুবাই সেই তেল উত্তোলন এবং সেগুলো সম্পূর্ণ ব্যবহার করতে শুরু করে। তারা এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগায়, বিভিন্ন দেশে সেগুলো রপ্তানি করে দুবাই ধীরে ধীরে এমন এক পর্যায়ে এগিয়ে যায় যে তাদের আর পেছনে ফিরে তাকাতেই হয়নি। তেলের খাজানা পাওয়ার সাথে সাথেই দুবাই এমন ধনী দেশে পরিণত হয়েছে যে বিভিন্ন প্রজেক্টের পেছনে তারা এখন কোটি কোটি ডলার পানির মতো ভাসিয়ে দিচ্ছে, কারণ সেখানকার শেখেরা এখন বুঝতে পেরেছে যে তারা বেশি দিন শুধুমাত্র তেলের উপর ভরসা করে থাকতে পারবে না, কেননা যে কোনো সময় মাটির নিচ থেকে পাওয়া এই তেলের খাজানা শেষ হয়ে যেতে পারে, আর তখন তারা আবারও পথে বসতে পারে। তাদের রাজার হালে চলার এই পুরো সিস্টেম ধসে পড়তে পারে। তাই তারা পর্যটকের পেছনে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, বিভিন্ন বড় বড় ব্যবসার দিকে এগিয়ে যাচ্ছে। তারা পর্যটকদের মনোরঞ্জনের জন্য তৈরি করছে আকাশচুম্বী বিশ্ববিখ্যাত ইমারত, যেগুলো খুবই ইউনিক, যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। যেমন এখানে রয়েছে বুর্জ খলিফা, যা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং। তারা এক একটি ইমারত খুবই ইউনিক আর আকর্ষণীয় করে তৈরি করে, যা দেখার জন্য বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ছুটে আসে, আর এই খাত থেকে তাদের অনেক আয় হয়। এক সময় দুবাইতে একটিও আকাশচুম্বী অট্টালিকা ছিল না, কিন্তু এখন দুবাই গেলে দেখতে পাবেন চারদিকে রয়েছে শত শত আকাশচুম্বী অট্টালিকা। এই এক একটি দালান তৈরি করতে এত বেশি খরচ করেছে সেখানকার শেখেরা, যা আপনি কল্পনা করতে পারবেন না। অথচ এক সময় এখানকার মানুষ মাছ ধরে খুবই নিম্নমানের জীবনযাপন করত, যেখানে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে তাদেরকে হিমশিম খেতে হতো। আর এখন এইসব আকাশচুম্বী অট্টালিকাতে রয়েছে পর্যটকদের থাকা, খাওয়া, বিনোদনের সুবিধা। সেখান থেকে প্রতি বছর দুবাই কোটি কোটি টাকা আয় করছে। তবে দুবাইকে সকলের সামনে আরো জাঁকজমক করে রাখার জন্য এখানে রয়েছে বিশাল
বিশাল পিট ট্রাক, যা এই শহরের সমস্ত নর্দমার ময়লা আবর্জনা পরিষ্কার করে যেন কোথাও কোনো ময়লা আবর্জনা না থাকে। তবে শুনলে অবাক হবেন, 2025 সালের আগেও এই ময়লা আবর্জনা নিয়ে দুবাইয়ের সমস্যা ছিল, অথচ তারা শুধুমাত্র একের পর এক বিশাল উচ্চতার বিল্ডিং তৈরিতেই ব্যস্ত ছিল। তবে তারা সম্প্রতি এই বিশাল ট্রাক তৈরি করে সেই সমস্যার সমাধান করছে, কিন্তু বিভিন্ন দেশের মানুষকে সেটি কখনো বুঝতে দেয়নি। তারা একের পর এক আকাশচুম্বী বিল্ডিং তৈরি করতে করতে সেখানকার বিভিন্ন উর্বর ফসলের জমি নষ্ট করে ফেলছে। যেখানে এক সময় অনেক ফসল উৎপাদন হতো, সেখানে এখন রয়েছে প্রচুর দালান কোঠা। এতে একদিক দিয়ে দুবাইয়ের আয় বৃদ্ধি পেলেও অন্য দিক দিয়ে তারা পরে বড় সমস্যায়। 2002 থেকে 2018 সালের মধ্যে মাত্র 16 বছরে দুবাই তার ফসলের জমির 56% হারিয়েছে, অর্থাৎ প্রায় অর্ধেকের বেশি। আর এর ফসলের সংকট দেখা দেয় এবং বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন পানির সংকট বাড়তে থাকে ফসলের খালি জমি শেষ হয়ে যাওয়ার কারণে। আর এমন বিশাল বিশাল দালান তৈরি করার কারণে তারা তেলের দিক থেকে ধনী হলেও পানির দিক থেকে তারা খুবই দরিদ্র হয়ে যায়। আর এই কারণেই কথায় আছে দুবাইয়ে তেলের চেয়ে পানির দাম বেশি। শুধু তাই নয়, 2004 থেকে 2019 সালের মধ্যে এই শহরের জনসংখ্যা 3 গুণ বেড়ে 1 মিলিয়ন থেকে 3,03,00,000-তে এসে পৌঁছে গেছে। আর তাই তারা মানুষের খাদ্যের চাহিদা পূরণের জন্য বিভিন্ন ফুড প্রোডাকশন ফ্যাক্টরি তৈরি করে এবং বিভিন্ন দেশ থেকে সরাসরি বিভিন্ন খাদ্য, ফল, শাকসবজি সহ উৎপাদিত পণ্যের কাঁচামাল আমদানি করতে শুরু করে। আগেই বলেছি দুবাইতে বর্তমান জনসংখ্যা 3 মিলিয়নের বেশি, কিন্তু আপনি শুনলে অবাক হবেন, এর মধ্যে মাত্র 90% মানুষ বিভিন্ন দেশের অর্থাৎ বিদেশি, যার কারণে এই দেশে রয়েছে মিশ্র সংস্কৃতি। তবে এখানকার প্রধান ধর্ম হলো ইসলাম। এখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ আকাশচুম্বী বুর্জ খলিফা, এছাড়া রয়েছে কৃত্রিম তালগাছের আকৃতির দ্বীপপুঞ্জ। এই শহরটি আধুনিকতা এবং ঐশ্বর্যের প্রদর্শনী, যা পর্যটকদের আকর্ষিত করে, কেননা এখানকার অর্থনীতির একটি বড় অংশ জুড়ে রয়েছে পর্যটক। এখানকার আকাশচুম্বী অট্টালিকা দেখলে মনে হবে এগুলো আমাদের দিকে তাকিয়ে বলছে ওয়েলকাম টু ফিউচার, কারণ এতটাই আকর্ষণীয় এবং ইউনিক করে এগুলো তৈরি করা হয়েছে। আপনি যদি দুবাইতে ঘুরতে যান তাহলে আপনি সেখানে অন্যান্য দেশের মতো ট্যুরিস্ট গাইড দেখতে পাবেন না, আর যদি পেয়েও যান তারা কখনোই আপনাকে সম্পূর্ণ তথ্য বলবে না, কেননা এটি এমন একটি দেশ যেখানকার কোনো মানুষ যদি দুবাইয়ের কালো সত্য অন্য কোনো দেশের সামনে প্রকাশ করে তবে তাকে সাথে সাথে কারাবন্দী করা হয় এবং তার উপরে করা হয় অমানবিক অত্যাচার। সেখানে দুবাইয়ের মাটিতে থেকে যদি অন্য কোনো দেশের নাগরিক অর্থাৎ যারা সেখানে কাজ করতে যায় তারা যদি কোনোভাবে ফেসবুকে দুবাই সম্পর্কে নেগেটিভ কিছু পোস্ট করে, অর্থাৎ তাদেরকে কিভাবে না খাইয়ে দিনের পর দিন গাধার মতো পরিশ্রম করাচ্ছে, সামান্য কিছু বেতন দিচ্ছে, কতটা নোংরা পরিবেশে রাখছে, এই সব কথা যদি সেই সমস্ত কর্মচারীরা ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তাহলে সাথে সাথেই তাকে বাড়ি থেকে পুলিশ এসে তুলে নিয়ে যায়। এরপর শুধুমাত্র এই পোস্টের কারণেই তাকে কয়েক বছর জেল খাটতে হয়, আর জেলের মধ্যে তাকে না দেওয়া হয় ঠিকমতো খাবার আর না দেওয়া হয় ঘুমাতে। তার সাথে এত অমানবিক অত্যাচার এবং মারধর করা হয় যা সেই সকল মানুষের মুখ থেকে শুনলে বুঝতে পারবেন তারা কোনো জাহান্নাম থেকে বেরিয়ে এসেছে। পর্যটকদেরকে শুধুমাত্র সেখানকার বিলাসবহুল 5 স্টার হোটেল, কৃত্রিম সমুদ্র সৈকত, লাক্সারি রেস্টুরেন্ট, সুন্দরী নারী দেখানো হয় যেন তারা এমন বিলাসবহুল জীবনযাপন পাওয়ার আকাঙ্ক্ষা করে এবং সেই দেশে ভ্রমণের পর বিভিন্ন দেশের কাছে সুনাম করে। কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না দুবাইয়ের মধ্যে আরো একটি জায়গা রয়েছে যেটিকে দেখলে আপনার মনে হবে আকাশ পাতাল পার্থক্য, যেটিকে আপনি কোনোভাবেই দুবাইয়ের সাথে মিলাতে পারবেন না। মনে হবে অন্য কোনো দুনিয়া থেকে উঠে এসেছে এই জায়গাটি, যেখানে মানুষ ঘুম ভাঙার সাথে সাথে জীবনের তাগিদে নেমে পড়ে জীবন যুদ্ধে। আর এই জায়গাটির নাম হলো সোনাপুর, যেটাকে দেখলে আপনার জেলখানার চেয়ে কোনো অংশে কম মনে হবে না। আর এখানে বসবাস করে বিভিন্ন ওয়ার্কার যারা তাদের রক্তঝরা পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে দুবাইকে এত উন্নত করছে, তৈরি করেছে আকাশচুম্বী দালান কোঠা, যারা দুবাইয়ের শেখদের স্বপ্ন বাস্তবায়ন করেছে। অথচ তারা এমন পরিবেশে বসবাস করছে যা দেখলে চোখে পানি চলে আসবে। কোনো মানুষ এমন নিম্নমানের জীবনযাপন করতে পারে না। এখানে সামান্য ছোট্ট একটি রুমে 30 থেকে 40 জন গাদাগাদি করে থাকছে। এখানকার ওয়ার্কাররা সারা দিন গাধার মতো পরিশ্রম করে যখন বাড়িতে আসে তখন তাদেরকে তীব্র গরমের মধ্যে নিজেদের জন্য রান্না করতে হয়, আর সেখানে তাদের রান্নার ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যা খুবই ঝুঁকিপূর্ণ। গ্যাসের লাইনগুলোকে এমন গাদাগাদি করে নিয়ে যাওয়া হয়েছে যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে। একদিকে বিলাসবহুল জীবনযাপন তো অন্যদিকে সাধারণভাবে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকাটাই কঠিন। এই বিশাল পার্থক্যর কারণ বুঝতে হলে ফিরে যেতে হবে কিছুটা পেছনে। 1960 সালে দুবাই ছিল শুধুমাত্র একটি ব্রিটিশ আশ্রিত অঞ্চল, যেখানকার মানুষ মাছ ধরে জীবনযাপন করত। মরুভূমির মতো এই শহরটি ছিল অনেকটাই উটের উপর নির্ভরশীল। প্রচন্ড গরম বালুর উপর দিয়ে যাতায়াতের জন্য উট ছিল একমাত্র ভরসা। হঠাৎ করে সবকিছুর পরিবর্তন হয়ে যায়, মাটির নিচ থেকে তেলের খনি পাওয়া যায়, আর রাতারাতি এই গ্রাম উন্নত দেশগুলোর সাথে টক্কর দেওয়ার মতো বিলাসবহুল শহরে পরিণত হয়। এখন এমন কোনো সুবিধা অবশিষ্ট নেই যা দুবাইতে নেই। পৃথিবীতে সর্বোচ্চ সুখ বলতে যা বোঝায় সবকিছুই দুবাইতে রয়েছে। যেই শহরকে একদিনে কেউ চিনত না সেই শহরে এখন 90% মানুষ বিভিন্ন দেশ থেকে আগত মানুষ বসবাস করে। এর মধ্যে রয়েছে সাউথ এশিয়া, মিডল ইস্ট, ইউরোপ, এমনকি আমেরিকা। বিভিন্ন দেশের সংমিশ্রণে এই শহরটি খুবই ইউনিক স্থানে পরিণত হয়েছে। কথায় আছে দুবাই সবার জন্য উন্মুক্ত, কিন্তু সত্যি বলতে দুবাই সবার জন্য উন্মুক্ত হলেও কিছু মানুষ থাকে সর্বোচ্চতে এবং কিছু মানুষ কোনো রকমের সর্বনিম্নতে থাকার ব্যবস্থা করতে পারে। সোনাপুরের ওয়ার্কাররা খুবই কষ্টে জীবনযাপন করছে। প্রচন্ড গরমের মধ্যে এই ওয়ার্কাররা 20-30 তলা বিল্ডিং এর উপরে
উপরে উঠে কাজ করে। যেখানে সাধারণ মানুষ নিচে দাঁড়িয়ে থাকতে পারে না, সেখানে এত উপরে থাকা ওয়ার্কারদের কি অবস্থা হয় তা একবার চিন্তা করুন। সেখানে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি। এমন তীব্র গরমের মধ্যে ওয়ার্কাররা নিজেদের পরিবার চালানোর জন্য, সন্তানদের পড়াশোনার খরচ চালানোর জন্য আর নিজেদের কিছু স্বপ্ন পূরণের জন্য এই পরিশ্রম করে। কিন্তু খুবই দুঃখজনক হলো সত্য যে সেখানকার উচ্চবিলাসী ধনী শেখেরা কোটি কোটি টাকার মালিক হলো এই অসহায় শ্রমিকদেরকে তাদের পর্যাপ্ত পারিশ্রমিকই দেয় না। বিভিন্ন দেশ থেকে কাজের জন্য আসা শ্রমিকরা খুবই কষ্টে 20 থেকে 25,000 টাকা মাসে পায়, যা দিয়ে তারা না পারে নিজেরা চলতে আর না পারে তাদের পরিবারকে চালাতে। স্বপ্ন পূরণ তো অনেক দূরের কথা, তার উপরে এমন জালেমও রয়েছে যারা কাজ করিয়ে একটি টাকাও না দিয়ে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। অথচ এটি একটি মুসলিম দেশ, সেই হিসেবে একজন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দেওয়ার কথা ছিল, যা তারা করছে না। তারা উপর থেকে মুসলিম এবং ইসলামিক আইন চলা মানুষ, কিন্তু ভেতরটা খুবই কুৎসিত। তারা এই বিশাল বিশাল অট্টালিকা তৈরি করার জন্য বিভিন্ন দেশ থেকে অ্যাম্বাসির মাধ্যমে শ্রমিকদেরকে নিজ দেশে কাজের জন্য অনেক প্রলোভন দেখিয়ে নিয়ে আসে। বিভিন্ন দালালরা তাদেরকে উন্নত জীবনের নিশ্চয়তা দেয়। বলা হয় তারা একবার এই জায়গায় আসলে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, তাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে। এমন বিভিন্ন প্রলোভন দেখিয়ে একবার দুবাইতে আনার পর তাদের আর কোনো খোঁজ থাকে না। এরপর লোকগুলো খুবই কষ্টে কাজ জোগাড় করে কাজ করে, কিন্তু দুঃখের বিষয় তাদেরকে উপযুক্ত পারিশ্রমিকও দেওয়া হয় না। যেসব মানুষ বিভিন্ন কোম্পানিতে কাজ করে তাদের থাকা খাওয়ার ভালো ব্যবস্থাও থাকে না। মাসের পর মাস তারা বিনা বেতনে কাজ করে যায় আর পাওনা টাকার জন্য তাদের পেছনে পেছনে ঘুরে। শুধু তাই নয়, কেউ যদি অসুস্থ হয়ে থাকে দুবাইয়ের শেখেরা সেই অসুস্থতাকেও কোনো পরোয়া করে না, তাদেরকে দিয়ে দিনরাত পরিশ্রম করিয়ে নেয়। কাজে না আসলে তার উপরে অমানবিক অত্যাচার করে, সেটা কখনো মানসিক আবার কখনো শারীরিক। হ্যাঁ, ঠিকই শুনছেন, কাজ করানোর জন্য তারা বিভিন্ন দেশের শ্রমিকদেরকে গায়ে পর্যন্ত হাত তোলে। তাদের ভেতরে মানবতা বলতে কিছুই নেই, শুধু নিজেদের স্বার্থে মানুষকে ব্যবহার করছে। কিন্তু ওয়ার্কাররা শুধুমাত্র নিজেদের পরিবারের কথা চিন্তা করে বলতে গেলে মাটি কামড়ে সেখানে পড়ে আছে। এখন নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কেন? ঠিকভাবে বেতন না পাওয়ার পরও তারা কেন সেখানে পড়ে আছে? কেন তারা সেখান থেকে নিজ দেশে চলে আসছে না? আসলে উপর থেকে এটি যতটা সহজ, আগেই বলেছিলাম দুবাইয়ের ভেতরটা ততটাই অন্ধকারে ঘেরা। এইসব শেখেরা যারা তাদের বিভিন্ন প্রজেক্টে কাজ করানোর জন্য বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়ে আসে, তারা শুরুতেই তাদের কাছ থেকে পাসপোর্ট জমা নিয়ে নেয়। এরপর তাদেরকে ঠিকভাবে পারিশ্রমিক দেয় না, অসুস্থ মানুষকে দিয়ে জোর করে কাজ করায়। যতটুকু তার সামর্থ্যের ঊর্ধ্বে গিয়ে তাকে কাজ করতে বাধ্য করে, মারধর করে। এমন বিভিন্ন অত্যাচার করার পরেও মানুষ তাদের হাতে জিম্মি হয়ে থাকে। চাইলেও তারা দৌড়ে তাদের নিজ মাতৃভূমিতে ফিরে আসতে পারে না, কেননা পাসপোর্ট ছাড়া তারা অবৈধ। আর অবৈধ মানুষ পুলিশের হাতে ধরা পড়া মানেই সরাসরি জেল হাজত, যেখানে মানুষের আঙ্গুল কেটে দেওয়া হয়, হাত পা কেটে দেওয়া হয়, এমনকি সারা জীবন জেলের মধ্যেই বন্দী করে রাখা খুবই স্বাভাবিক ঘটনা। সেখানে এমনভাবে আপনাকে ফেলে রাখবে যে আপনার পরিবার জানতেই পারবে না আপনি আদৌ জীবিত আছেন নাকি মৃত্যু। কারোর সাথে কারো কোনো রকম যোগাযোগ করতে দেয় না। এমন অনেক ঘটনা রয়েছে যেখানে এমনও দেখা যায় হঠাৎ এক প্রবাসীর সন্ধান পাওয়া যাচ্ছে না, তার পরিবার, স্ত্রী, সন্তান সবাই চিন্তিত, কোথায় গেল, কি হলো, আদৌ বেঁচে আছে কি না কেউই জানে না। বছরের পর বছর তার জন্য অপেক্ষা চলে। এক পর্যায়ে দেখা যায় সেই প্রবাসীর স্ত্রী সন্তান রেখেই অন্যত্র গিয়ে বিয়ে করছে। শোকে পাথর হয়ে অনেকের বাবা মা হঠাৎ হার্ট অ্যাটাক করে মারাও যায়, কেননা তারা ধরেই নেয় সেই প্রবাসী আর জীবিত নেই। বাচ্চারা এতিমের মতো মানুষের অবহেলায় বড় হয়, কিন্তু হঠাৎ 10-15 বছর কিংবা 20 বছর পর জেল হাজতের অমানবিক অত্যাচার সহ্য করে দেখা যায় সেই প্রবাসী দেশে ফিরে আসছে। কিন্তু হঠাৎ তাকে দেখে স্থানীয় মানুষেরা ভূত দেখার মতো ভয় পেয়ে যায়, কেননা সবাই ভেবেই নিয়েছিল সে মারা গেছে। এত বছর পর সে এমন মুক্তি পায় যেই মুক্তি তার গলায় কাটা হয়ে থাকে। এমনকি অনেক প্রবাসী এই কষ্ট সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে কিংবা নিজেই আত্মহত্যা করে মারা যায়। এই ফিরে আসা আর না আসার মধ্যে আদৌ কি কোনো পার্থক্য রয়েছে? যেখানে পরিবারকে আর একটু সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য, নিজেদের কিছু স্বপ্ন পূরণের জন্য, সন্তানদের ভালো ভবিষ্যতের জন্য একজন প্রবাসী বছরের পর বছর আত্মীয় স্বজন পরিবার সবাইকে ছেড়ে দূর প্রবাসে হাজার কষ্ট সহ্য করে মাটি কামড়ে পড়ে থাকে। সেখানে এসে যদি পরিবারের এমন করুণ পরিণতি দেখে, সেই প্রবাসী বেঁচে থেকেও মৃত্যু লাশের মতো হয়ে যায়। পরিবারকে আর একটু সুখ দেওয়ার জন্য যদি পুরো পরিবার এইভাবে ধ্বংস হতে দেখে, সেই মানুষটার কি আসলে বেঁচে থাকা সম্ভব? এমন বেঁচে থাকা আর না থাকা সমান হয়ে যায় তখন। এমন ঘটনা ভারত, বাংলাদেশে অনেক দেখা যায়। বিলাসবহুল এই দুবাইতে মানুষ নিজেদের ভাগ্য গড়তে গিয়ে নির্মম দুর্ভাগ্যের শিকার হয়, যেখানে এমন অনেক প্রবাসী আছে যারা সেখানে গিয়ে এখন প্রতিনিয়ত আফসোস করছে এই কারণে যে কেন আসলো প্রবাসী। আগে হয়তো অর্থ একটু কম ছিল, কিন্তু শান্তি এবং সম্মান ছিল। সেসব ছেড়ে উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে বিদেশে এসে তারা এখন প্রতিনিয়ত আফসোস করছে। কিন্তু বহির্বিশ্ব দেখছে দুবাইয়ের বিলাসবহুল জীবনযাপন। এখানকার শেখেরা মুসলিম হলেও একজন প্রাকৃত মুসলমানের মধ্যে শ্রমিকদের প্রতি কিংবা অন্য একজন মানুষের প্রতি যেই সর্বনিম্ন সম্মান এবং ভালোবাসা থাকার কথা, সেটুকুও তাদের মধ্যে নেই। তারা নিজেদেরকে অনেক বড় মনে করে। তারা অন্যান্য দেশের মানুষদেরকে খুবই তুচ্ছ, নিজেদের গোলাম বা দাস মনে করে। শ্রমিক হিসেবে তাদেরকে সামান্য মর্যাদাটুকু তারা দেয় না, কারণ এতে তারা মনে করে তাদের দাম কমে যাবে। শুধু পুরুষ শ্রমিকদেরকেই নয়, বরং তারা বিভিন্ন দেশ থেকে নারীদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন কোম্পানির কাজের জন্য নিয়ে আসে, অথচ তাদেরকে সেখানে নিয়ে দেওয়া হয় বাসা বাড়ির কাজে। আর এখানেই শেষ নয়, তারপর সেই সব
এইসব নারী কর্মীদের সাথে করা হয় অমানবিক অত্যাচার, তাদের সাথে যৌন দাসীর মতো আচরণ করা হয়। সারাদিন তারা বাড়ির সমস্ত কাজ করে এবং রাতের বেলা সেই বাড়ির শেখেরাই সেই সব নারী কর্মীদের সাথে জোরপূর্বক যৌন মিলন করে। তাদেরকে বলতে গেলে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, তারা দলবদ্ধ হয়ে বন্ধুরা একসাথে ধর্ষণ করে। এমনকি কিছু কিছু জায়গাতে বাবা ছেলে একই সাথে ধর্ষণ করে। শুধু তাই নয়, তারা এতটা বিকৃত মস্তিষ্কের মানুষ যে অনেক সময় এমন এমন জিনিস ব্যবহার করে এই সব কাজের জন্য যা আপনি কল্পনা করতে পারবেন না। অনেক সময় তারা সব নারী কর্মীদের যৌন অঙ্গে লম্বা লোহা বিভিন্ন খেলনা ঢুকিয়ে দেয়। আর যদি কোনো নারী তাদের সাথে যৌন মিলন করতে না চায় এবং বাইরে সবকিছু বলে দেওয়ার কথা বলে, তাহলে তার সাথে খুবই অমানবিক নির্যাতন করা হয়। তার যৌন অঙ্গে আগুনের ছ্যাঁকা দেওয়া সহ ব্রেস্ট ছিঁড়ে ফেলার মতো ভয়ঙ্কর ঘটনাও সেখানে ঘটে। কিন্তু তারা এইসব ঘটনা পত্র পত্রিকায় আসতে দেয় না, জানতে দেয় না বিভিন্ন দেশের মানুষদেরকে। তারা প্রথমে সেই নারীর পাসপোর্ট জব্দ করে যেন সে নিজ দেশে ফিরতে না পারে। তখন সে অবৈধ হয়ে যায়, আর অবৈধ অবস্থায় সে পুলিশের সাহায্যের জন্য যেতেও পারবে না। আর তাছাড়া তাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়। যদি কাউকে কিছু বলে তবে সাথে সাথেই তাকে মেরে ফেলা হবে, এমন হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, সেই নারীকে ঘরের মধ্যে আটকে রাখা হয় যেন সে বাইরে গিয়ে কাউকে কিছু বলতে না পারে। এমনকি পরিবারের সাথে তাদেরকে যোগাযোগ করতে দেওয়া হয় না। অনেক সময় তাই বাধ্য হয়ে তারা এইসব মুখ বুজে সহ্য করে। আর যে এইসব সহ্য না করে তাকে গোপনে মেরে ফেলা হয়। যেই লাশ পর্যন্ত অনেক সময় পরিবার খুঁজে পায় না, বলা হয় সে পালিয়ে গেছে। এই ধরনের বিভিন্ন অজুহাত দেওয়া হয়। অনেক সময় তাদের সাথে এমন নিকৃষ্ট যৌন মিলন করা হয় যা দেখলে আপনি বলবেন এরা পশুর চেয়েও জঘন্য। এখানে অনেক মাফিয়া আছে যাদের বিভিন্ন কোম্পানি রয়েছে, যেগুলো বিভিন্ন দেশে যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং ফিলিপিনের মতো বিভিন্ন দেশ থেকে ওয়ার্কারদেরকে এখানে নিয়ে আসে। আর তাদেরকে বলা হয় তাদেরকে ঘর, খাবার, জামা কাপড়, পরিবহন সুবিধা সহ সমস্ত সুবিধা দেওয়া হবে, এমনকি চিকিৎসা সুবিধাও দেওয়া হবে। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। এই ওয়ার্কাররা যখন এরকম বিভিন্ন প্রলোভনে পড়ে দুবাইতে আসে, তখন দুবাইয়ের মাটিতে পা রাখতেই তারা বুঝতে পেরে যায় এই সমস্ত কথা ছিল শুধুমাত্রই মন ভুলানো কথা, সবটাই ছিল মিথ্যা প্রলোভন। তাদেরকে যেসব স্বপ্ন দেখানো হয়েছিল বাস্তবতা তার চেয়ে অনেক কঠিন। উপর থেকে দেখতে বিলাসবহুল এই দুবাইতে এমন অনেক ওয়ার্কার রয়েছে যারা 14 ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পরও না খেয়ে ঘুমাতে বাধ্য হয়। দুবাইয়ের বিলাসবহুল শহরে পা রাখার সাথে সাথেই তাদের পাসপোর্ট রেখে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় সরাসরি সোনাপুর, যেখানে বলতে গেলে তারা সরাসরি জেলখানার মতোই থাকে। শত শত মানুষ গাদাগাদি করে একটি নিম্নমানের জীবনযাপন করে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু তারা সেখানে পৌঁছানোর পর সাথে সাথেই বুঝতে পারে দালালদের দেখানো স্বপ্ন কেবলই মিথ্যা স্বপ্ন ছিল। যেই বিলাসবহুল জীবনের প্রলোভন দেখিয়েছিল সেটা শুধুমাত্র এই দুবাইয়ের শেখ এবং পর্যটকদের জন্য। অথচ বিভিন্ন দেশ থেকে আনা এই ওয়ার্কারদের উপরে স্থানীয় শেখেরা যে অন্যায়, অত্যাচার, অবিচার করে তার কোনো বিচার সেখানে হয় না। সেখানকার আইন আদালত ওয়ার্কারদের পক্ষে না থেকে বরং শেখদের পক্ষে থাকে। যদিও দুবাইতে বেকারত্বের হার পৃথিবীর সবচেয়ে কম, এখানে বেকারত্বের হার শুধুমাত্র 0.05%, কিন্তু তারা কঠিন বাস্তবতা সকলের কাছ থেকে আড়াল করছে। এটি এমন একটি জায়গা যেখানে যদি কোনো ব্যক্তি বেকার অবস্থায় থাকে তাহলে পরবর্তী 30 দিনের মধ্যেই তাকে নতুন কাজের ব্যবস্থা করতে হয়, না হলে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়, না খেয়ে তাদের মরতে হয়। কেননা আগেই বলেছিলাম এখানে বিভিন্ন খাদ্যদ্রব্য বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়, যার কারণে জিনিসপত্রের দাম এবং থাকা খাওয়ার খরচ অনেক বেশি। আর একজন বেকারকে বসিয়ে খাওয়ানোর মতো সেখানে এত হৃদয়বান ব্যক্তি নেই, তাছাড়া কেউ চাইলেও পারবে না। কেননা সবার অবস্থা এতটাই করুণ যে তারা যেই ছোট্ট রুমে থাকে সেই রুম ভাড়া একা বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। কেননা ছোট্ট একটি রুমের ভাড়া প্রায় 4000 দিরহাম, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1,32,000 টাকা পর্যন্ত, যা কোনোভাবে মাসে মাত্র 20 থেকে 25,000 টাকা আয় করা ব্যক্তির পক্ষে বহন করা সম্ভব নয়, যেখানে এক থেকে সর্বোচ্চ 2 জন মানুষের থাকা সম্ভব। তাই সমাধান একমাত্র কয়েকজন মিলে ভাগাভাগি করে থাকা, এছাড়া আর কোনো উপায় নেই। তাই ওয়ার্কাররা প্রচন্ড গরমের মধ্যে মাত্র 10 স্কোয়ার মিটারের একটি রুমে 30 থেকে 40 জন একসাথে গাদাগাদি করে থাকে। এক রুমের মধ্যে ভাড়া ভাগাভাগি করে থাকে। তারা নিজেদের মধ্যে নিজেদের ঘরে বসবাস করলেও সকাল হতে না হতে টয়লেটের জন্য এমন লম্বা সিরিয়াল পড়ে যা দেখে মনে হবে এটি কোনো পাবলিক টয়লেট। আর যেহেতু সবাই 14 ঘন্টা টানা অক্লান্ত পরিশ্রম করে, তাই এমন গাদাগাদি করে থাকা ঘরের মধ্যে তারা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে না। আর রান্নাঘরের অবস্থা খুবই নোংরা, আর সেখানে প্রচন্ড ভিড় জমে থাকে যা দেখে মনে হবে কোনো জনবহুল হোটেল। আর গোসলের ভালো ব্যবস্থা নেই বললেই চলে। তারা খুবই কষ্টে গোসল করে, যার জন্য তারা খুবই সামান্য পানি পায়। ভালো গোসল তো দূরের কথা, তারা খাবারের জন্য পর্যাপ্ত পানি পায় না। কেননা ভারত বাংলাদেশের মতো সেখানে ফ্রিতে পানি পাওয়া যায় না। সেখানে ওয়ার্কাররা বড় বড় বোতলে পানি কিনে নিয়ে আসে, আর সেগুলোই সারা মাস একটু একটু করে খায় যেন ফুরিয়ে না যায়। অনেকে দেখা যায় পকেটে টাকা নেই বলে প্রচন্ড পিপাসা লাগার পরেও পানি খেতে চায় না, কেননা পানি ফুরিয়ে যাবে, তখন আর এই পানি দিয়ে মাস শেষ হবে না। আর তারা মাস শেষ না হলে তারা চাইলেও পানি কিনতে পারবে না। তাই সেখানে থাকা সবাই হিসেব করেই পানি খায়। প্রচন্ড গরমে সেখানে বিলাসবহুল বড় বড় বিল্ডিং এর মধ্যে গরম থেকে বাঁচার জন্য এসি ব্যবহার করা হয়। বলতে গেলে সেখানকার প্রায় সব বিল্ডিং এ এসি থাকে, কিন্তু এই সব বিল্ডিং যারা তৈরি করে সেই ওয়ার্কাররা যেখানে থাকে সেই এরিয়াতে কোনো এসি থাকে না। আর কেউ যদি চায় তবে নিজের ব্যক্তিগত খরচে এসি ব্যবহার করতে পারে, যা অনেকের পক্ষেই সম্ভব নয়। তারা শুধুমাত্র বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই
প্রতিদিনই কোনো রকম ভাগাভাগি করে তাদের জীবন চালায়, আর এইভাবেই সবকিছু তারা ভাগাভাগি করে চলে। আর মাস শেষে যেই 20-25 হাজার টাকা বেতন পায় তার অর্ধেক পরিবারের প্রয়োজন মেটাতে এবং বাকি অর্ধেক নিজেদের বেঁচে থাকার জন্য তারা ব্যয় করে, যা দিয়ে আসলে কোনোটাই সঠিকভাবে চালানো কঠিন। উদাহরণ হিসেবে দুবাইয়ের একজন ক্লিনারের বেতন মাসে 800 দিরহাম অর্থাৎ প্রায় $200, যা বাংলাদেশে প্রায় 20,000 টাকা। এই টাকায় সে তার পরিবার চালাবে নাকি নিজের প্রয়োজনীয় খরচ? এমন অনেক প্রবাসী রয়েছে যারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেও তাদের চিকিৎসা করার মতো টাকা থাকে না, চিকিৎসার অভাবে কষ্ট করে, কিন্তু তারপরও তারা একটু বিশ্রাম করতে পারে না, কেননা অসুস্থ হলেও তাদের সেই অবস্থাতে কাজ করতে বাধ্য করা হয়। এখানে কাজ করা বিভিন্ন দেশের ওয়ার্কারদের কাছে আপনি দুবাইয়ের আসল বাস্তবতা খুঁজে পাবেন। আরেকটি বিষয়, আমাদের দেশ থেকে যে সমস্ত প্রবাসী ভাইরা দুবাইয়ে কাজ করার জন্য যায় তারা এসেও এই সমস্ত কালো সত্য আপনাকে বলবে না, কারণ তারা যদি দেশে এসে এই সমস্ত কালো সত্য বলে তাহলে তাদেরকে নিয়ে মানুষ কটু কথা বলবে, তাহলে তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, কারণ এই সমাজ তাকে কখনোই মূল্যায়ন করে না যে গরিব, যে অসহায়। আপনি নিজেই ভাবুন, আপনি আপনার থেকে নিম্নমানের একজন মানুষকে সেই চোখেই দেখেন, তার সাথে সেই রকমই আচরণ করেন যেরকমটা একটা ভিক্ষুকের সাথে আচরণ করেন। ঠিক সেই কারণেই যে সমস্ত প্রবাসী ভাইরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে, শেখদের দাস হিসেবে কাজ করে, তারা দেশে এসে কখনো এই কথাগুলো বলে না, কারণ এতে তাদের মান সম্মানে আঘাত হানে। তাই বলতে গেলে এই কালো সত্য চিরকাল কালো সত্য হিসেবে থেকে যায়। শুধুমাত্র প্রবাসী ভাইরাই জানে যে তাদের উপর কি ধরনের অত্যাচার করা হয়, আর আমরা এই সম্পূর্ণ ডকুমেন্টারিতে বাস্তবিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনি দুবাই যাওয়ার কথা ভাবেন তাহলে আপনি একজন পর্যটক হিসেবে দুবাই ভ্রমণ করলে দুবাইয়ের বিলাসবহুল জীবনযাপন দেখতে পাবেন এবং আপনার পকেটের টাকাগুলো খরচ করে আসবেন। আর যদি আপনি দুবাইতে টাকা উপার্জন করার জন্য একজন শ্রমিক হিসেবে যান তাহলে যাওয়ার আগে দালালদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনবেন, আপনার সুযোগ সুবিধার কথা বলবে, কিন্তু যখন আপনি ঢুকবেন তখন আপনি আমাদের এই ডকুমেন্টারির কথা মনে করবেন, কারণ আমরা এই ডকুমেন্টারি তৈরি করেছি দুবাইতে থাকা সেই সমস্ত প্রবাসী ভাইদের কাছ থেকে জেনে এবং অনেক রিসার্চ করে সম্পূর্ণ অ্যাকুরেট তথ্য এনে এই সম্পূর্ণ ভিডিওটিকে তৈরি করেছি। যে সমস্ত প্রবাসী ভাইরা দুবাই থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে এই তথ্যগুলো আপনাদের বাস্তবিক জীবনের সাথে মিলে যায় কিনা। আর যারা বিশেষ করে মা বোনদেরকে উন্নত জীবনের আশায় দুবাইতে পাঠান তারা অবশ্যই সাবধান থাকবেন, কারণ সেখানে শুধুমাত্র যৌন অত্যাচারই নয়, এমনটাও শোনা যায় যে বিভিন্ন বাংলাদেশি দালালেরা তাদের কিডনি বিক্রি করে দিচ্ছে। দর্শক, পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশের কালো সত্য জানতে চান সেটাও আমাদেরকে কমেন্টসে লিখে জানাবেন। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন। ধন্যবাদ।